রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টায় শুরু আলোচনা। নির্বাচন কেন্দ্রিক সংস্কারের সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ রিজভির, আগের স্থানীয় নির্বাচন দাবিকারীরা মুক্তিযুদ্ধ বিরোধী বললেন দুদু। হজের জন্য নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা, প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবেন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে লাখো মুসল্লির ঢল, দ্বিতীয় দিনেও চলছে কোরআন হাদিস থেকে বয়ান, হামলার হুমকিদাতা গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, শিক্ষার্থীর স্বার্থোপচারের অগ্রাধিকার ব্যবস্থাপনায় সন্তুষ্ট পরীক্ষার্থীরা। মোটামুটি ভালোই হয়েছে, কোশ্চেনও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ড আমাদের কাছে লাগলো, কোনো প্রবলেম ছিল না, টিচাররা অনেক ফ্রেন্ডলি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পরিবেশ ক্যাম্পাসের আমি মনের থেকে অনেক খুশি হয়েছি। গণতন্ত্র অভিবাসন প্রশ্নে ইউরোপকে আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের, মিউনিক সম্মেলন উত্তেজনা অপমানজনক বলছে জার্মানি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ দুবাই অনুসরণ করবে টাইগাররা, সোমবার একমাত্র প্রস্তুতি ম্যাচ আসরে ভালো করার প্রত্যাশা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা হবে আজ। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টায় শুরু হবে বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সভায় বক্তব্য রাখবেন। সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের মতামত নেবে সরকার। সভায় ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনার পাশাপাশি টেকসই নির্বাচন, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সহ নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবে রাজনৈতিক দলগুলো। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য আলী রিয়াজ, আব্দুল মুঈদ চৌধুরী, সফরাজ হোসেইন, বদিউল আলম মজুমদার, এমদাদুল হক এবং ইফতেখারুজ্জামান অংশ নেবেন, যারা কমিশনগুলোর প্রধানের দায়িত্ব পালন করেন। মূল কাজ নির্বাচন বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল। সকালে রাজধানী আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি, তাই রমজানের পরিস্থিতি নিয়ে মানুষ উদ্বিগ্ন। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল। 5 আগস্টের পর গোষ্ঠীটি ব্যাংক, কোচিং ও হাসপাতাল দখল করেছে। কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকা চাঁদাবাজি করছে না, আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা
হাসপাতাল দখল করে ফেলেছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রোটো ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সব দিকে একসঙ্গে নজর না দিয়ে সরকারকে জাতীয় নির্বাচনে গুরুত্ব দিতে হবে। এবং শুধু ব্যাক ট্র্যাকিং নয়, এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই 17 বছরে, সেটা বিস্ময়কর। এর জন্য রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হবে, যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদও দেন বিএনপির এ নেতা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে রাজধানী পুরানা পল্টনে বিশ্ব কল্যাণ পাবলিকেশনসের আয়োজনে ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, কোনো এজেন্সি যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে। দোষ প্রমাণ হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে। টঙ্গী তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়া ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরুল, ইজতেমা এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটা বলছিলেন জানা, আপনি জানেন যে ইজতেমা কিন্তু আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং খিত্তায় খিত্তায় আমরা দেখেছি যে মুসল্লিরা কিন্তু ধর্মীয় এবং ইসলাম এবং দিন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এখন সর্ববৃহৎ ইজতেমা ময়দানে জুমার আপনার এখন কিন্তু নামাজ আদায় করছে, জোহরের নামাজ পড়ছেন সবাই। এর জন্য কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন এখানকার মুসল্লিরা। তো আমরা দেখতে পেয়েছি যে আশপাশের যে এলাকা সবাই কিন্তু নামাজের জন্য এখন ছুটাছুটি করছেন সব জায়গায়। কিন্তু আপনি জানেন যে বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু এখানে একটি নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছে সম্পূর্ণ, এবং কয়েক স্তরের নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে সবভাবেই কিন্তু সাদা পোশাকে এবং ইজতেমা ময়দানের যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারা একটা কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করেছেন। তো এই বিষয়ে আমি জানার চেষ্টা করব যে এখানে ইন্ডিয়া থেকে একজন মুরব্বী আসছেন, তার সাথে তাকে জিজ্ঞাসা করব যে কি রকম আনুষ্ঠানিকতা চলছে আপনার ভিতরে। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে এসেছি। এখানে ইসলামিক কনফারেন্স যেটা চলছে, কোরআন শরীফ এবং হাদিসের অ্যাঙ্গেল থেকে কথাবার্তা আলোচনাগুলো হচ্ছে, এবং তার মূল বিষয়বস্তুটা হচ্ছে কি যে আমাদের যে ডেলি লাইফটা যেন কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের ডেলি লাইফটা হয়। কারণ আমাদের বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার ডেলি লাইফটা কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে না। সেই জন্য আমি এখানে এসেছি যাতে আমি আমার যে স্তরে আমার ডেলি লাইফটা চলছে কোরআন এবং হাদিসের অ্যাঙ্গেল থেকে, সেটা যাতে আরো উন্নত হয়, আমি যাতে করতে পারি। আর সেই জন্যই আমার এখানে আসা মূলত। আর এখানে এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমার ডেলি লাইফটাকে আমি কাটাতে পারি এবং আল্লাহর রহমত, আল্লাহর ফজলের করম, তাহলে আমি আমার মৃত্যুর পরে যে আখিরাতের যেটা জীবন আছে, তাহলে সেখানে যে জান্নাত আল্লাহ রেখেছেন, তাহলে সেখানে সেই জান্নাতের যাওয়ার আশায় আমি এখানে এসেছি আর কি।
আপনি শুনলেন যে উনি বলল যে এখানে নিজেকে পরিশুদ্ধ করার জন্য এবং যা কিছু আছে এখানে কিন্তু শিক্ষা নেওয়ার জন্যই আসছেন। সেই শিক্ষাটা কিন্তু তারা এলাকায় গিয়ে এবং জীবনের সর্বক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগাবেন। তো যাই হোক, এখন আপনি জানেন যে দুপুরের পরে এই ইজতেমা ময়দানে একটি বিয়ের অনুষ্ঠান হয়। এই বিয়ের অনুষ্ঠানকে বাত আসর কিন্তু সেই যৌতুক ছাড়া বিয়ে যেটা হয় সেটা কিন্তু এখানে আনুষ্ঠানিক হবে, অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু আগামীকাল 12টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেটা কিন্তু পুলিশ কমিশনার বা এখানকার যারা মুরব্বী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে 12টার মধ্যেই অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত। তারপর এর জন্য কিন্তু মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যার যার ঘরে বাড়িতে ফিরতে পারে এর জন্য কিন্তু 8টি বিশেষ ট্রেন রাখা হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানে যারা আসছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই সবকিছু পালন করতে পারতেছেন। তো এই সবকিছু মিলে সুন্দর একটি চমৎকার একটি পরিবেশ কিন্তু ইজতেমা ময়দানে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নিজ ক্যাম্পাস সহ দেশের 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় মোট 1896টি আসনের বিপরীতে আবেদন আসে 1,46,811টি। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের স্বার্থ সর্বোচ্চ বিবেচনায় নিয়ে আয়োজন করা হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। কায়েস রোহাতের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। শনিবার বেলা 11টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। নিজ ক্যাম্পাস সহ দেশের 8টি বিভাগে একযোগে হয় পরীক্ষা। অভিভাবকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা, তবে গুচ্ছের মতো কোনো ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পরিবেশ ক্যাম্পাসের আমি মনের থেকে অনেক খুশি হয়েছি। গুচ্ছ থেকে সাস্ক বের হয়ে গেল, জগন্নাথ বের হয়ে গেছে, খুলনায় বের হয়ে গেছে, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো বের হয়ে গেল। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক পীড়াদায়ক, কারণ আমাদের খরচ বাড়তেছে এবং আমাদের জন্য ভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে। শিক্ষক সহ ভলান্টিয়ারদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। টিচাররা অনেক হেল্পফুল, যারা ছিলেন তারা কোনো সমস্যা হলেও এগিয়ে আসছেন। ভালোই পরিবেশ, টিচার্সরা অনেক কোঅপারেটিং ছিল, ভালোই ম্যানেজমেন্ট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন শিক্ষার্থীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি, যে সমস্যা হয়েছিল তা সমাধানে কমিটি করা হয়েছে। ব্যবসা শিক্ষা ইউনিটের যে বিষয়টি ঘটেছে সেটি দুটো জিনিস খুব পরিষ্কার করা দরকার। প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি, যেটি ঘটেছে সেটি দেখবার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি, ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে যাতে বিষয়টি সমাধান করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় 1896টি আসনের বিপরীতে পরীক্ষা দেয় 1,46,811 জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেন 77 জন। তারেক মাহমুদ সুজন, দিস টিভি, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শুরু হবে বিকাল 3টায়। এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠকে অংশ নিতে অতিথিরা এসেছেন কিনা, আলোচনার এজেন্ডার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করতে শুরু করেছেন এবং আমরা কয়েকজন রাজনৈতিক নেতার সাথে কথাও বলেছি এবং তারা তাদের আলোচনার বিষয়বস্তু নিয়েও আমাদের সাথে কথা বলেছেন এবং তাদের পক্ষ থেকে কোন ধরনের প্রস্তাবনাগুলো তুলে ধরা হবে সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন। আপনি যেমনটি জানেন যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেই বিভিন্ন খাতের যে সংস্কারের ক্ষেত্রে যে 6টি কমিশন করা হয়েছে সেই কমিশনের যে সুপারিশগুলো সেই সুপারিশগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেই সুপারিশগুলো সংস্কার কমিশন যেই সরকারের যেই 6টি কমিশন কাজ করেছে এবং বিভিন্ন সুপারিশ দিয়েছে সেই সুপারিশগুলোর উপরেই মূলত আজকের এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং এই আলোচনা
নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং আমরা ইতিমধ্যেই জাতীয় পার্টি কাজী জাফর অংশের যেই চেয়ারম্যান তার সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তিনি যেটি বলেছেন যে সংস্কার যেহেতু একটি চলমান প্রক্রিয়া এবং যেই সংস্কারগুলো খুব স্বল্প সময়ে করা সম্ভব সেই সংস্কারগুলো বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন কি করে করা যায় সেই প্রস্তাবনাটি দলের পক্ষ থেকে করা হবে, সেমনটি তার দলের পক্ষ থেকে করা হবে। এবং রাজনৈতিক দলগুলোর নেতারা যেটি বলছেন যে সংস্কারের পাশাপাশি মূলত নির্বাচনকে কেন্দ্র করে যেই ধরনের সংস্কারগুলো আগে জরুরি সেই সংস্কারের বিষয়ে যত দ্রুত সম্ভব ঐক্যমত গঠন করে সেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াকেই তারা গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি। এবং পাশাপাশি যেই বিষয়গুলো নিয়ে আরও সামনে আলোচনার যেই প্রয়োজন আছে সেই বিষয়গুলো নিয়ে যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো নিয়ে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারগুলো নিয়ে তাদের পদক্ষেপ গ্রহণ করবে। তবে এইখানে এখন পর্যন্ত যে নেতাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে নির্বাচন কেন্দ্রিক যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো বাস্তবায়ন কত দ্রুত করে নির্বাচনের দিকে যাওয়া যায় সেই বিষয়টি কিন্তু সেই প্রস্তাবনাগুলো তারা রাখার চেষ্টা করবেন। আপনি জানেন যে এর পাশাপাশি কিন্তু জাতীয় নাগরিক কমিটি সহ ছাত্রদের যেই প্রতিনিধিত্বকারী যেই সংগঠনগুলো আছে তাদের থেকেও কিন্তু আজকে প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন এবং এই বৈঠক শেষে আসলে রাজনৈতিক দলের নেতারা এবং ছাত্র প্রতিনিধিরা তারা কি বলছেন এবং কি বিষয়ে আলোচনা হলো সামগ্রিকভাবে তার বিস্তারিত জানা যাবে। ডানা, ধন্যবাদ আপনাকে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঢাকার আশুলিয়ার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 11 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে শ্বাসনালী পুড়ে গেছে 8 জনের, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া গোমাইল বাজার এলাকায় পবিত্র শবে বরাত উপলক্ষে পারিবারিক আয়োজন যেন কাল হয়ে দাঁড়ায় সুমনের পরিবারের। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে 4 শিশু সহ দগ্ধ হয় ওই পরিবারের 11 জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান রাতে হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সবাই একত্রিত হয়, একত্রিত হওয়ার কারণে একটা রান্না বান্না খাওয়া দাওয়ার জন্যে সবাই আর কি একত্রিত হয়েছে। ওই সময় ঠিক 9:30টার দিক গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। 4 বছরের বাচ্চা, ওইটা আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আর যেটি 8 বছর হয়েছে নাকি 7 বছর কোরআন হাফেজ যে আছে ওনার অবস্থা গুরুতর। একের মুখে থেকে শুরু করে একের পা পর্যন্ত অবস্থা খুব। চিকিৎসক জানান দুর্ঘটনার 11 জনের মধ্যে শ্বাসনালী পুড়েছে 8 জনের। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 99 ও 95% পুড়ে গেছে। 2 জনই আইসিইউতে ভর্তি, বাকি 6 জনের চিকিৎসা চলছে সিসিইউতে। 8 জনকেই আমরা আশঙ্কাজনক বলছি। ওনাদের সবার শ্বাসনালী পুড়েছে। শ্বাসনালী পোড়ার কারণে সবাই গুরুতর, কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা একজনের 99%, একজনের 95%। একজন শুধু আশঙ্কামুক্ত, ওর 9% পুড়েছে। বাকি যারা তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদেরকে আমরা ফিমেল এসডিইউতে এবং একজনকে আইসিইউতে শিফট করব। ওই পরিবারের বাকি 3 জন অনেকটাই আশঙ্কামুক্ত, তবে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ফরিদপুরে রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বিস্তীর্ণ এলাকা। দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী NKB নয়নের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা।
পদ্মার বুকে বালুচর। গভীর রাতে ভেকু দিয়ে বালু তুলে ট্রাক যোগে পার করা হয় শহরে, আর রাত পোহালে পাল্টে যায় দৃশ্যপট। লোকচক্ষুর আড়ালে চলে যায় ভেকু আর ট্রাক। এভাবেই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে 165 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বসতবাড়ি। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের জায়গা। আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করি যে আর দিনই বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে, এখন যদি বালি কাটে পদ্মা তো এগিয়ে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে বর্ষা মৌসুমে ধসে যাবে শহর রক্ষা বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা চেয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পদ্মাপাড়ের সাধারণ মানুষকে স্বস্তি দিতে বালু খেকোদের দ্রুত উৎখাতের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জীবনাবসান ঘটেছে আমি বাংলার গান গাই। বাংলার গান গাই খ্যাত কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শনিবার সকালে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন 83 বছরের প্রবীণ শিল্পী। গেল সোমবার রাতে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতের একাধিক গণমাধ্যম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলার সঙ্গীতাঙ্গনে। আমি বাংলার গান গাই ছাড়াও ফেব্রুয়ারি 21 তারিখ আলু বেচো ও সেই মেয়েটি সহ তার অসংখ্য গান গেঁথে আছে শ্রোতার হৃদয়। দেখছেন সংবাদ দুপুর।